মঈন ভাই, আপনাকে আড্ডায় পেয়ে খুব ভালো লাগছে। এসব আড্ডা আমাদেরকে নিঃসন্দেহে একে অন্যকে আরও জানতে সহায়তা করছে। তার থেকে বড় কথা, আপনার আড্ডা দ্বারা যে আমাদের আড্ডাটা যে রেকর্ডেড হচ্ছে, এটা আমি মনে হয় যে আপনার কথা শুনলে যারা শুনবেন তারা উপকৃত হবেন। আমি প্রায় 12-13 বছর ধরে আপনাকে চিনি এবং এই চেনাটার মাধ্যমে যেটা আমি জানি সেটা হচ্ছে আপনি অনেক গুণে গুণান্বিত একজন মানুষ। আপনি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, বাংলা একাডেমিতে জব করেছেন, মাটির ময়না সিনেমায় অভিনয় করেছেন। আপনি অনন্য ২টা উপন্যাস, একটা বাদ্যি যেটা নিয়ে আমি কালি ও কলমে একটা রিভিউ লিখেছিলাম, এবং তার পরবর্তী উপন্যাস ফুলবালা, এগুলো নিয়েও কাজ করেছেন। আপনার জীবনের যে যাত্রাটা, সেটার মানে মেন জায়গাটা আমরা জানতে চাচ্ছি। এই যে আপনার বিচিত্রমুখী কর্মযজ্ঞ, এবং আপনি খুব ভালো একজন এডিটর অলসো। তো কোন জায়গায় কাজ করে আপনি বেশি আনন্দ পান, এবং আপনার লাইফের ছোট্ট করে যদি একটু মেন জায়গাগুলো আমাদের জানান, তাহলে মনে হয় আমাদের উপকার হয় একটু। রাফি ভাই, আপনি আপনি জানেন আমি আমার জীবনটা খুব হরিবল, কিন্তু আমার জীবনকে আমি প্রতিক্ষণ এনজয় করেছি। আমি খেতে পাইনি, কিন্তু আমি এনজয় করেছি আমার জীবনকে। আনন্দের মধ্যে আমি সবসময় আনন্দের মধ্যে থেকেছি। আমার জীবনে আমার খুব 10 বছর বয়সে আমার বাবা মারা গেছেন। তারপরে আমার মা বড় করেছেন, জগন্নাথে পড়াশোনা করেছি সাহিত্য নিয়ে। তো সেটার মধ্যেও ব্রেক আছে। তারপর আমি বাংলা একাডেমিতে 7 বছর চাকরি করেছি। বাংলা একাডেমিতে আমি প্রেস সেকশনে কাজ করেছি। তো সেখান থেকে আমি দেশের বাইরে চলে গেলাম। 1 বছর দেশের বাইরে ছিলাম, প্রেম করে বিয়ে করলাম, দেশে ফিরে আসলাম, তারপরে প্রাইভেট সার্ভিস করলাম। এই সময় আমার প্রিন্টিং বিষয়ে আমার ব্যাপক ব্যাপক অভিজ্ঞতা হলো, এবং এটা আমার কোনো গুরু নয় বা পড়াশোনার সেই সময় বা এখন যেরকম মিডিয়া থেকে বা ইউটিউব দেখে শেখা যায় সেটা না। আমি নিজে এক্সপেরিমেন্ট করে করে আমি কাজ হাতে কলমে শিখেছেন? হাতে কলমে নিজে নিজে একা একটা জিনিস দেখেছি, কেউ আমাকে আমার অফিস থেকে বলেছে জিনিসটা করে দিতে হবে, আমি কিন্তু জানি না করতে, বলে দিয়েছে হ্যাঁ করবো, বাস ওটার পিছনে লেগেছে, সারা রাত পরিশ্রম করেছি, জিনিসটা করেছি। এবং আমার খুব বর্ণাঢ্য জীবন 1986 সাল থেকে 97 বলা যেতে পারে। তারপরে মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু লেখালেখি করতাম, কবিতা লিখতাম। আচ্ছা। 82 সাল পর্যন্ত লিখেছি। 82 সালের আমার ঠিক মনে নেই, তবে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসেও আমার কবিতা ছাপা হয়েছে। সেই সময় ছাপা হওয়াটা তো বিশাল ব্যাপার ছিল। পরে আমার কাছে মনে হলো যে আমি আসলে কবি নই, কবিতা আমার পক্ষে সম্ভব না। আমি মানে একটা কবিতা লিখতে গেলে অনেক চর্চা করতে হয়, স্বতঃস্ফূর্ত হয় না, লেখা ছেড়ে দিলাম। তারপরে জীবন সংগ্রাম চলছে, এইটা একটা পর্যায়ে দাঁড়িয়ে গেলাম, সব কিছু পেরিয়ে গিয়ে ব্যবসা করা আরম্ভ করলাম। তারপরে 2007 সালে রাজনৈতিক পট পরিবর্তন হলো, আমারও পরিবর্তন হয়ে গেল। আবার সেই ধাপাস করে আবার মানে পড়ে গেলাম। এই যে চড়াই উতরাইয়ের মধ্যে থেকে আমার জীবন গেল। আমি চলে গেলাম ঢাকা শহর, তখন অসহ্য মনে হলো আমার কাছে। তা আমার পরিবার, আমার ছেলে মেয়ে ঢাকায় থাকতো, আমি গ্রামে গিয়ে থাকা আরম্ভ করলাম। সময় প্রকাশন আমাকে ডেকে নিয়ে আসলেন এবং তার একটা প্রতিষ্ঠানে আমি দায়িত্ব নিলাম। সেখানে ধ্রুব আর আমি কাজ করতাম। ধ্রুবেশ আর আমি কাজ করতাম। তো খুব স্বাধীনভাবে কাজ করতাম দীর্ঘদিন, 2012 থেকে এই করোনার আগ পর্যন্ত। মাঝামাঝি সময়ে এটাকে ক্লোজ করা হয়েছে।
তো এই তো কাজ করতে গিয়ে বিচিত্র কাজ করছে, বিচিত্র হচ্ছে। একসময় প্রিন্টিং এক্সপার্ট হিসাবে নাম ছিল, তখন প্রচ্ছদ করতাম, সবাই প্রচ্ছদ শিল্পী হিসাবে আমাকে জানতো। আমি জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে আমি প্রথম পুরস্কারও পেয়েছি প্রচ্ছদে। এই যখন সময়ে কাজ করি তখন অনেক লেখা আমার কাছে আসতো এবং লেখা পড়ে আমার বিরক্ত লাগতো যে এই লেখার মধ্যে এত ত্রুটি থাকে কেন একটা লেখার মধ্যে। আমরা যেসব লেখা পড়ে এসছি, যাদের লেখা পড়ে এসছি, তো ওখানে তো কোনো ত্রুটি দেখি না, তো এদের লেখার মধ্যে এত ত্রুটি থাকে কেন? তো এবং আপনি মাঝে মাঝে খুব বিরক্ত হতেন যেটা বাক্য অন্য বানাতে জানে না, কিন্তু যাকে তাকে বই মানে তৈরি হয়ে যাচ্ছে তাদের, আপনি কষ্ট বকাবকি করতাম, হ্যাঁ বকাবকি করতাম। মানে একটু সুযোগ পেলে, বয়সটা একটু বেশি থাকার কারণে এই সুযোগটা পেয়েছি যে কেউ অতটুকু কিছু মাইন্ড করতো না, হ্যাঁ শ্রদ্ধাই করতো। তারা তখন বলল যে কেন আপনি লেখেন না, আপনি এত কিছু বলেন, আপনার এত অভিজ্ঞতা, আপনি লেখেন না কেন? তাই লিখব, লেখার ইচ্ছা হতো, লিখতাম না। একদিন আমাকে কোনো একজন, আমি তার নাম বলবো না, আমাকে বললেন যে আপনাকে তো আমি জানি আপনি সাহিত্য বোদ্ধা, তো আপনি তো আসলে কিছু জানেন না। জাস্ট আমাকে এইভাবে বললেন, আমি কোনো উত্তর দিলাম না, চুপচাপ শুনলাম। তারপর কয়েকদিনের মধ্যে আমার মনের মধ্যে খুব প্রতিক্রিয়া হলো যে এটার উত্তর আমি মুখে দেবো না, আমি সাহিত্য করতে পারি কিনা আমি দেখি বলে আমি লেখা আরম্ভ করলাম বাদ দিয়ে লিখতে গিয়ে। বাদ দিয়ে কিন্তু আমার স্বতঃস্ফূর্ত লেখা নয়, কোনোভাবেই না, এটা চর্চিত লেখা, চর্চা করা লেখা। তার কারণটা হচ্ছে এখানে যে ভাষার প্রয়োগ করা হয়েছে অপ্রচল ভাষা, এই ভাষা নিয়ে অনেকে পড়েছেন, অনেকে মন্তব্য থেকে বিরত থেকেছেন, কেউ কটাক্ষ করেছেন, ঠিক আছে। মঈন ভাই, বাদ্যির কথা যখন উঠলো, এই বাদ্যি লেখার সময়টা আপনার সাথে আমার খুব ভালোভাবেই পরিচয় ছিল এবং এটা নিয়ে কথা হতো আমাদের। ইভেন বাদ্যি শব্দটা ঠিক আছে কিনা সেটা নিয়েও আপনার যে এই যে একজন লেখক সত্তার জায়গা থেকে আপনি ঠিক লিখছেন কিনা সেটাকে জাস্টিফাই করা, জানা, এটা আমি শেষে আপনার যদি মনে হয় তাহলে আমি ডক্টর বেলালকে ফোন করেছিলাম যে শব্দটা আমার মনে হয় ঠিক আছে, কিন্তু আমরা কি নাম রাখতে পারি কিনা, আমরা এরকম একজন রাইটার এটা জানতে চেয়েছেন, এরকম একটা বইয়ের নাম দেওয়া যেতে পারে কিনা। উনি ইভেন সময় নিলেন এবং পরে আমাকে কনফার্ম করলেন হ্যাঁ বাদ দিয়ে একটা বইয়ের নাম হতে পারে, এবং সেটা কেন হতে পারে অনেক কথা বললেন। কিন্তু এই যে আপনার জার্নিটার শুরুতে একটা শব্দ নিয়ে আপনি এত মাথা খাওয়ালেন, আপনি বলছিলেন চর্চিত, সত্যি এটা চর্চিত, এবং আপনি যে চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলেন সেটা আমার মনে হয় খুব সফলভাবে আপনি এই বাদ্যি উপন্যাসে উতরাতে পেরেছেন। কিন্তু আমার একটা দুঃখ রয়ে গেছে বাদ্যি নিয়ে, সেটা হচ্ছে যে এই যে অপ্রচল ভাষায় আপনি একটা সময়কে, কয়েকজন ব্রাহ্মণের যে অভিপ্রয়াণ এবং অভিযাত্রাকে দেখালেন, এটা একটা এই বাদ্যি উপন্যাসটাতে না সেই সময়টাকে ঘ্রাণ পাওয়া যায়। সেই সময়টা আপনি যেভাবে নিয়ে আসছেন সেটার একটা স্মেল ওই ভাষাটার জন্য, এবং আপনি খুব সম্ভবত ওই প্রাচীন সময়টাকে ধরার জন্য ভাষার ব্যবহারটা ওইখানে নিয়ে গেছেন, এটা আমি বুঝতে পারি। কিন্তু এই বাদ্যিটা মানুষ, আমি জানি, এটা আমি কালিও কলমে এটা নিয়ে একটা রিভিউ লিখেছিলাম, আমাকে অনেকেই ফোন করেছিলেন, এটা এডিশনও শেষ হয়ে গিয়েছিল। তারপরে এর বাদ্যিটা নিয়ে আমাদের মনে হয় আরও একটু কথা বলার সুযোগ ছিল, পাঠক সমাজে এই জিনিসটা ওইভাবে আমি জানি না পৌঁছাই নাই খুব সম্ভবত। তা আপনি কি মনে হয় যে এই বাদ্যিটা আপনার আরেকটু সহজ, ওই অপ্রচল ভাষাটা না, যেমন আমকে চুত লিখছেন আপনি, এখানে অনেক প্রাচীন শব্দ ব্যবহার করেছেন, আমি জানি সেটাকে ওই সময়টাকে ধরার জন্যই। আপনার কি মনে হয় যে বাদ্যিটাকে ভবিষ্যতে ভাষাটাকে আরেকটু করে লিখলে কি সাধারণ পাঠক যারা আছে তাদের কাছে আরও পৌঁছাবে এটা, নাকি বাংলাদেশের ভাগ্যই এটা যে ভালো কোনো সৃষ্টি মানুষের কাছে পৌঁছাবে না?
আচ্ছা, প্রথমে বাদ দিয়ে কিন্তু বাংলা শব্দ না, বাদ দিয়ে এটা শব্দের অপভ্রংশ। হ্যাঁ হ্যাঁ, সেটা আমার আমাকে এই বলেছিল। শব্দ নাই এবং এটাকে আমার নির্মাণ, এই শব্দ এর ভেতরে অনেকগুলো শব্দ আছে যেটা আমার নির্মাণ করা। তো এটা অপ্রচল ভাষায় লেখার পেছনে আমার একটা 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 মনস্তাত্ত্বিক বিষয়, একটা ক্রিয়া কাজ করছে। আমি যখন লিখতে গিয়ে দেখলাম যে লিখতে পারছি, আমার খুব মারাত্মক রকম একটা জিনিস কাজ করছিল যে বাংলা ভাষার তো অনেক রিচ, এটা মানবেন তো? পুরো এত মোটার একটা ডিকশনারি, এত শব্দ আছে, সেই শব্দের ব্যবহার নাই আমার বর্তমানে, হচ্ছে না। তো আমি সেই শব্দগুলোকে, আমার খুব হলো যে আমি সেই শব্দগুলোকে বাঁচিয়ে রাখবো, লিখবো। আচ্ছা, এটাই আমার উদ্দেশ্য ছিল। এবং আমি তো লেখক হবার জন্য এটা লিখিনি। আমার ছোটবেলা থেকে যখন সাহিত্য চর্চা করেছি বা সাহিত্য পড়েছি, তখন আমার একটা স্বপ্ন ছিল যে আমি যদি কোনোদিন সুযোগ পাই তাহলে 10টা বই যদি আমি লিখে যেতে পারি। ছোটবেলায় এটা ভাবতাম, তখন লিখতামও। তো ওগুলো কোথায় গিয়েছে জানি না। তো সেই সময় এটা বাদ দিয়ে লিখলাম, অনেক সময় ব্যয় করলাম, অনেক পড়াশোনা করলাম। এর মধ্যে প্রচুর তথ্য আছে, মানে আপনি নিশ্চয়ই জানেন, আপনি পড়েছেন যখন। আমি এক এক দিন এক একটা জিনিস মাথার মধ্যে এসছে। যেমন ধরেন ফুল সম্পর্কে লিখব, আমি লেখা ওই ফুল সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে গিয়ে আমি 15 দিন পড়ছি। যে আপনার বলে মনে একটা চাগালো যে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে লিখব। আমি মোটা কয়েকটা বই পড়লাম 15-20 দিন ধরে। শেষে চিন্তা হলো যে এগুলা আমি উপন্যাস কিভাবে আনবো। এটা আমি তো জ্যোতিষশাস্ত্র লিখছি, আমি তো উপন্যাস লিখতে যাচ্ছি। একটা লাইন লিখলাম মাত্র, জ্যোতিষশাস্ত্র একটা লাইন মাত্র আছে এখানে, ধ্রুব তারা সম্পর্কে, যে পুরাণোক্ত উত্তানপদ পুত্রের হরিভক্ত পুত্র ধ্রুবতারা, জ্যোতিষশাস্ত্রের কথা এটা। তো এইভাবে নৌকা নিয়ে লিখব, আর নৌকার বই পড়া আরম্ভ করলাম। আচ্ছা, চর্যাপদ নিয়ে চর্যাপদের বিষয়টা আনতে হবে, যেহেতু প্রাচীনকাল। আমি একটু লিখতাম, আপনাকে দিতাম, আরও আমার 10 জন, আমার এটা ছাপার আগে 10 জন পড়েছেন আর কি। তো তারা এক একজন এক একটা প্রশ্ন করতেন, আমার মাথার মধ্যে ঘুরপাক খেত, ওটাকে আবার রিরাইট করতাম, লিখতাম। তখন এই চর্যাপদ সম্পর্কে বলে কুয়াত ভাই আছেন, উনি পড়ে বললেন যে মঈন, সেই সময় তো প্রাকৃতজনরা আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছিল। তা বললাম যে হ্যাঁ। তো যে ওটা কই আপনার এখানে? বাস চর্যাপদ পড়া আরম্ভ করলাম। চর্যাপদ পড়ার পরে আমার এখানে একটা 10টা লাইন আছে চর্যাপদের, মানে ভাষায় 10টা লাইন আছে। এবং এটা পড়ার পরে আমি 3-4 জন প্রফেসরকে দেখিয়েছি যে কোনো ত্রুটি থাকলে ঠিক করে দেন। তো কেউ ত্রুটি বার করেন নাই বা মাথা ঘামান নাই বা যেটাই হোক, পরে আমি যেটা লিখেছি ওটাই রেখে দিয়েছি। ওটার বাংলার অনুবাদ আছে সাথে। লিখতে গিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি 800 বছর আগের কথা লিখতে চাই। আমি ইতিহাস পড়া আরম্ভ করলাম, বাংলার ইতিহাস। তো পড়তে গিয়ে দেখলাম যে কোন জায়গাটাকে ধরবো, চর্যাপদ থেকে সরে আসলাম, কোন জায়গায় ধরবো। আমি লিখছি আমি নিজেও জানি না, কিন্তু ভাষাটা এরকমই হচ্ছে, লিখছি ভাষাটা এরকম হচ্ছে। হঠাৎ একদিন এই যে আমরা খোকন ভাইয়ের কথা বললাম, উনি তো আমার অনেক প্রিয় ব্যক্তি, আমার মাধ্যমে আপনার সাথে পরিচয় হয়। এবং আপনিও ওনার কাছে প্রায় 100 বছরের পুরানো বইটা ওনার কাছে পাওয়া যায়। হ্যাঁ, তিনি আসলেন একদিন,
তাকে বলছেন, বুলবুল ওসমান বলছেন যে তুমি মঈনকে চেনো? তো বলে যে না। তাকে মঈনের সাথে পরিচিত হও। তারপরে মনে হয় তিনি মধুদার কাছ থেকে বোধহয় এটা শুনছিলেন নাকি, আমার ঠিক মনে নেই। একদিন হঠাৎ অফিসের দরজায় এসে দাঁড়িয়েছেন, গেটের ভেতরে ঢোকেন না, গেটে দূর থেকে বলছেন যে আমি কি একটু আপনি কি মঈন ভাই? তো অবাক, আমি কোনোদিন তো দেখিনি তাকে। বললাম যে হ্যাঁ, মাথা দুলে। তা আমি কি আসতে পারি? তো গেটের মধ্যে দাঁড়িয়েছেন, বেশ দূরে গেট। আসেন। তো এই আসার পরে উনি কি লিখছেন করতে করতে বলেন যে আমি আপনাকে বই দেবো। তিনি 2 দিন পরে আমাকে 2টা বই দিলেন, 150 বছর পুরানো বই। খোকন ভাই বললেন যে আমি আপনাকে পঞ্চভ্রমণ সম্পর্কে জানেন? তাই আমি বললাম যে না, আমি জানি না। তা বললেন যে আমি আপনাকে বই দেবো, আপনি এটার উপরে লেখেন, বিক্রমপুরের উপরে লেখেন। তো আমার তো মাথা গিয়ে গেল। তিনি আমাকে বই পাঠালেন, মধু আর সে আমাকে দিয়ে গেলেন, মধুসূদন মিহির, হ্যাঁ, মধুসূদন মিহির চক্রবর্তী। তো তিনি এসে দিয়ে গেলেন যে এটা খোকা ভাই দিয়েছেন। আমি পড়লাম, পড়ে বইটার নাম কি ছিল? আদিসুর ও বল্লাল সেন। তো মজার ব্যাপার, আদিসুর ওখানে লেখা আছে, আদিসুরকে বল্লাল সেন পর্যন্ত ইতিহাস পাচ্ছি, বল্লাল সেনের উপরে গিয়ে আর কোনো ইতিহাস নাই, নিরঞ্জনের বইয়ের মধ্যেও নাই। আমাদের এখানে গোলাম সরওয়ার কি জানি একজন নাম আছেন না, গোলাম মুর্শিদ, ওনার বই খুঁজে বার করলাম। ওনার বইটা তো সরি, ওনার বইয়ের মধ্যে আমি কিছুই পেলাম না। এত মোটা বই আমি পেলাম, আমার ওটার মধ্যে আমি কিছু পাইনি। যাই হোক, তো আদিসুর সম্পর্কে নিরঞ্জন রায়ের মধ্যে এক প্যারাগ্রাফ লেখা আছে। আদিসুরকে বাংলার ইতিহাস স্বীকার করে না। তা আদিসুরের 114 বছর পরে বল্লাল সেন সিংহাসনে আসীন হন। তারপর বল্লাল সেনের জন্ম বৃত্তান্ত আছে, মজার এটার মধ্যে আছে। বল্লাল সেনের আগে তার পিতা বিজয় সেনের একটা ইয়ে আছে। বিজয় সেনকে পাচ্ছি আমি, বিজয় সেন, বল্লাল সেন, তারপরে লক্ষণ সেন। আমি পেয়ে গেলাম সাবজেক্ট বিক্রমপুরের আরেকজন আছেন অতীশ দীপঙ্কর। আমার জিনিস হয়ে গেল উপন্যাসের মধ্যে। আমি, এনারা তো সাথে আছেন, আমি কি লিখলাম, আমি গীত গোবিন্দের রচয়িতা জয় গোবিন্দকে আমি ওনার জীবনী খোঁজা আরম্ভ করলাম। এটা 14-15 পাতার জীবনী পাইলাম, সেটাও আমাকে খোকন ভাই দিলেন। কিছুই নাই ওটার মধ্যে। আমি ওইটাকে ফিকশন করলাম। ওইটাকে ফিকশন করলে এটা নায়ক হচ্ছেন সেই গীত গোবিন্দের রচয়িতা এবং তার স্ত্রী তো ছিলেন না, তিনি মানে ওই ধর্মীয়ভাবে স্ত্রী নন, কিন্তু তার স্ত্রী হিসাবে করছে, এবং তাদেরকে বলা হয় বাংলার লাইলি মজনু। এটাই ইতিহাস। তার এই পদ্মাবতী তার স্ত্রীর নাম, তার জন্ম থেকে স্টার্টিংয়ে একেবারে জন্ম থেকে এবং তার মৃত্যু পর্যন্ত উপন্যাসটা চলে গেল। মাঝখান থেকে এই আদিসুর, বল্লাল সেন আসলেন, অতীশ দীপঙ্কর আসলেন, অনেকেই আসলেন। মজার ব্যাপার হচ্ছে এই বইয়ের মধ্যে কোনো মুসলিম শব্দ নাই। আমাদের বাংলা তো মুসলমান শব্দে ভরা আছে না, মুসলিম বা আরবি, ফার্সি এগুলো শব্দ আছে। এরকম শব্দ সব বাংলা ভাষায়, হ্যাঁ, সমস্ত বাংলা আছে, খেয়াল করেছি। এটা ইয়ে আছে। আমি খুব সযত্নে এটাকে এড়িয়ে গিয়েছি, এবং প্রচুর সেই সময় রামায়ণ। আপনি এড়িয়ে গিয়েছেন, কিন্তু আমাদের চোখ সেটা এড়ায় নাই বলে আমি কালিও কলমে কথাটা লিখছিলাম। হ্যাঁ, না এড়িয়ে গেছি মানে সচেতন ভাবে আমি লিখিনি, মানে একদম খাঁটি বাংলা শব্দগুলোই ব্যবহার করেছেন। এগুলা আমাদের বর্তমান পাঠক, এটা আমার ধারণা, যদিও এটা দ্বিতীয় এডিশনও শেষ পর্যায়ে প্রায়, আমার ধারণা 50 জনে বইটা শেষ করতে পেরেছে। তো মঈন ভাই, আমি বাদ্দির গল্প শুনলাম, বাদ্দির জন্মের রহস্য গল্প শুনলাম। এখন আপনি বাদ্দি তৈরি করেছেন, ফুলবেলাও সৃষ্টি করেছেন, 2টা উপন্যাস। ফুলবেলাটা আসলে সিকুয়াল, বাদ্দির সিকুয়ালটা, কিন্তু মানে আমি ছোট গল্প লিখেছেন অনেকগুলো।
ছোট গল্প বইও পাবলিশ হয়েছে আপনার, 2টা গল্প গ্রন্থ, 2টা গল্প গ্রন্থ, সব মিলে আপনার উপন্যাস 4টা। আরো আছে। হ্যাঁ, আরও একটা নতুন উপন্যাস গত বইমেলায় বেরোলো। তো সেই বইটা হচ্ছে একদম আধুনিক একটা সময়কে নিয়ে আপনি কাজ করেছেন, একটা প্রাচীন সময়কে নিয়ে কাজ করেছেন। তো আমি জানি যে আপনাকে প্রচুর বইয়ের প্রুফ দেখতে হয়, এডিটিং করতে হয়, ফলে আপনি সমাজের মানে লেখক জগৎ, লেখালেখির জগৎ, লেখক সমাজ এবং তাদের বর্তমান কর্মকাণ্ড, এটার আপনি একটা জীবন্ত প্রত্যক্ষদর্শী। আপনি তাম্রলিপিতেও কাজ করেছেন, সময় প্রকাশনীতে দীর্ঘদিন কাজ করেছেন, এবং এর পাশাপাশি বিদ্যা প্রকাশে যত বই পাবলিশ হয়েছে, আপনার জার্নি শুরু হয়েছিল আমি যতটুকু জানি শওকত আলী স্যারকের দিয়ে আপনি সেই গল্প অনেক করেছেন, আপনার সরাসরি শিক্ষক ছিলেন তিনি, এবং তাদের সান্নিধ্যও আপনি পেয়েছেন। তো এই যে আমাদের সাহিত্যের পরিক্রমা, একটা ভ্রমণ, এখন বর্তমানে অনেক পাণ্ডুলিপি আপনার কাছে যাচ্ছে, আমার পাণ্ডুলিপিও গিয়েছে আপনার কাছে, আমার পাণ্ডুলিপিও আপনি দেখেছেন, দেখেন এখন, এবং আপনি মন খারাপ করেন রাফি ভাইয়ের পাণ্ডুলিপি অন্য কোনো প্রকাশনীতে গেলেও এটা আমার হাতে কেন আসে না, মন খারাপ করেন। তো এই যে বিচিত্রমুখী পাণ্ডুলিপি, ব্যাপক পাঠ, আপনি কি দেখেন আমাদের সাহিত্য এই যে এত মানে দেখতে হচ্ছে আপনাকে, আপনি কি আসলে আশাবাদী যে কি কাজ যেগুলো হচ্ছে এগুলো নিয়ে কি খুব আপনার কি অনুভূতি এটা নিয়ে? আমি খুব অবাক হই মানে কি, আমাদের যারা লিখছেন তারা সাহিত্য সম্পর্কে বোঝেনি না, মানে একেবারে বলতে গেলে অলমোস্ট অনেকেই যারা বর্তমানে হচ্ছে উপন্যাস, ইভেন উপন্যাস কাকে বলে, বা আমরা যে আপনার সাথে গল্প করতে যে গল্প চিন্তাধারা কি থাকতে হবে, গল্পের ভাষা, উপন্যাসের ভাষা, কবিতার ভাষা, প্রবন্ধের ভাষা সব আলাদা আছে, ঠিক আছে, বর্ণনা আলাদা আছে, চিন্তা ভাবনা আলাদা আছে, ক্যারেক্টার অ্যানালাইসিস আলাদা আছে। আপনি গল্পতে ক্যারেক্টারকে তো অ্যানালাইসিস করতে পারছেন না, ছোট গল্পে ক্যারেক্টার বড় না, কিন্তু স্কোপই নেই। হ্যাঁ, দর্শনটা বড়। হ্যাঁ, কিন্তু দর্শন বড়, অথচ ওইখানে ছোট গল্পের ক্যারেক্টার কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, খুবই স্ট্রংলি দাঁড়িয়ে যাচ্ছে, তাই না? তো এটা এখন যেগুলো দেখতেছি আমার কাছে খুব অবাক লাগা হয়। আমার কাছে মনে হয় যে এখন যারা লিখছেন তাদের কাছে সব শব্দের রিজার্ভ নাই। এক, তারা সেন্টেন্স, শব্দ চয়নের দুর্বলতা, প্রচুর শব্দ চয়নের দুর্বলতা, সেন্টেন্স মেকিং দুর্বল হয়। এখন বলেন, এখন আপনি যদি বলেন ফুলের পাপড়ির মতো নরম, আমি জাস্ট একটা কথা বলি আপনাকে, আমি জানি না আপনি লিখবেন কিনা, আমি তো কখনোই লিখবো না, বা আমি যখন এডিট করতে আসি যে ফুলের পাপড়ির মতো নরম, তখন তো আমি হয় ফুলকে বাদ দেবো না পাপড়িকে বাদ দেবো। হ্যাঁ, ফুলের পাপড়ি ভুল আমি বলবো না, ঠিক আছে, কিন্তু আমি এডিট করতে গেলে, যদি আমি এডিট করতে যাই, আপনি যদি এটা ফুলের পাপড়ির মতো ইয়ে করেন, আমি একটা কেটে দেবো, তারপরে আপনি যদি রাখেন, এটা তো গেল শব্দ চয়নের দুর্বলতা, এটা তো ভুল না হলে ওটা ভুল না, বাক্য গঠনের দুর্বলতা, কিন্তু মানে সাহিত্যের মানের জায়গায় মানে একটা সৃষ্টি কি দাঁড়াচ্ছে, কেমন হচ্ছে এগুলো? না, মোটেই না। 2-4 খুব ইদানিং কালে 2-4 তরুণ লেখক খুব ভালো গল্প লিখতেছে। আমি কারোই নাম নেব না এখানে, কিন্তু ওভারঅল এটা আমার নিজের খুব দুঃখ যে অনেক প্রথিতযশা আছেন, তাদের লেখা আরো অনেক উন্নত মানের হওয়া উচিত। আমি মনে করি যে সাহিত্য এবং শিল্প যদি, যে জাতির রিচ হবে না, সেই জাতি কোনোদিন আগাতে পারবে না। একদম তাই, আমি মনে করি তাই। তো আমাদের ঠিক এই মুহূর্তে শিল্পের, আমি মনে করি যে শিল্পের
অধপতন বলাটা বেশি বলা হয়ে যাবে, কোথায় যেন একটা দৌর্বল্য আছে। এবং আপনার কি মনে হয় যে এই দুর্বল লেখালেখি যে ব্যাপক প্রচারণার কারণে মানুষ পড়ছে, এটাও পাঠক হারানোর একটা কারণ? পাঠক হারানো ডেফিনেটলি। এখন আপনি মনে করেন যে একটি বই এখন তো ছাপতেছে, পয়সা দিয়ে ছাপতেছে, পয়সা দিয়ে। আমি এরকম বহু একাধিক লেখককে আমি জানি, জি, একাধিক লেখক, মানে সংখ্যার বলি না, যারা বই ছাপছে নিজের পয়সা দিয়ে, ছাইপা খুব জোর করে তার বই বিক্রি হয়ে যায়, এটা হয়ে যায়, কোথায় বিক্রি হয়, অনলাইনে বিক্রি হয়, এই সেই করে বই নিয়ে গিয়ে, এবং পরে আমার কাছে স্বীকার করতে যে মঈন ভাই ওগুলো আমার কাঠের তলায় আছে। আচ্ছা, সারপ্রাইজ। বুঝছেন? আমি সারপ্রাইজিং মানে কি, অদ্ভুত ব্যাপার। আমি নাম বলতে পারি।